ইউরোতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলের। সেখানে জার্মানি স্বাগতিক হিসেবে তারা নিশ্চিত করে ফেলেছে কোয়ার্টার ফাইনাল, যেখানে তারা ডেনমার্ককে হারিয়েছে 2-0 গোলে। তবে ডেনমার্ক নিজেদের আনলাকি ভাবছে, ভিএআর নিয়ে প্রশ্ন তুলছে। এ সব কিছুই হয়েছে ম্যাচের সেকেন্ড হাফে। তবে ফার্স্ট হাফটা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল, বজ্রপাতে খেলা বন্ধ ছিল। তবে সেকেন্ড হাফে সবকিছুই এই দুই মোমেন্টকে নিয়ে, এবং দুটা ঘটনাই একজনের, এবং দুটো ঘটনাই 2 মিনিট সময়ের ভেতরে। কি আনলাকি আপনি হতে পারেন, ততখানি আনলাকি হয়েছেন শেষ পর্যন্ত ইয়োকিম অ্যান্ডারসন। তিনি প্রথমে একটা গোল করলেন, গোল করার পরে উদযাপন করলেন, উদযাপন শেষে তিনি জানলেন তিনি আসলে অফসাইডে ছিলেন। তার একটু পরেই অন্য পাশে যখন তিনি ডিফেন্ড করতে গেলেন, তখন একটা ক্রস এসে লাগলো তার হাতে, এবং ওই হাতে লাগার কারণে জার্মানি পেল পেনাল্টি। সেখান থেকে গোল করলেন কাই হাভার্টজ, জার্মানি এগিয়ে গেল। ডেনমার্ক যে ওই পিছিয়ে পড়লো, ডেনমার্কের আর এই ম্যাচে ফেরা হলো না। এবং এই কারণেই ডেনমার্কের কোচ আসলে এই নিয়ে অনেক বেশি অভিযোগ তুলছেন ভিএআর এর ডিসিশন নিয়ে। তার অভিযোগটা আসলে কোন জায়গায় দেখেন, সেটা তিনি দুটা জিনিস নিয়ে অভিযোগ তুলেছেন। ক্যাসপার হলমন্স তিনি যেটা বলছেন, তিনি প্রেস কনফারেন্সে তার মোবাইলে সেই ছবিটা নিয়ে এসেছিলেন, যেটা আপনারা সবার প্রথমে দেখেছেন। তিনি বলছেন যেটা ছবি বলছে 1 সেন্টিমিটারের জন্য অফসাইড কল করা হয়েছে। এটা সম্ভব না, 1 সেন্টিমিটারের জন্য অফসাইড ডাকা উচিত না। 16 সেকেন্ডে সিদ্ধান্ত দেয়া হয়েছে। ভিএআর এভাবে ভিএআর এর এভাবে ব্যবহার অবাক করে দিয়েছে। দেখুন, ফার্স্ট যে গোলটা করলেন, সেলিব্রেশন হলো, সেখানে দেখা গেল দিলানি তিনি হচ্ছে তার পায়ের জাস্ট মানে আঙুলের স্পর্শ ছিল ওই অফসাইড লাইনটা যখন সেখানে প্লেস করা হয়েছে। বলি ঘটনাটা যেই লাইনটা টানা হয়েছে, ডেনমার্ক কোচের কমপ্লেনটা ওই জায়গায় যে লাইনটা আপনি টেনেছেন, ওই লাইনটার পুরুত্ব কতখানি হবে। হ্যাঁ, এটা কি এত খুব বড় হবে নাকি এইটুকু হবে? হ্যাঁ, এবং এই কারণে তিনি বলছেন যে 1 সেন্টিমিটার গ্যাপ, 1 সেন্টিমিটারের জন্য আপনি এটা অফসাইড দিচ্ছেন কি করে। তার প্রশ্ন এইটা, যেটা আসলেই একটা আলোচনার বিষয়বস্তু। এবং এরপরে হয়তো এটা নিয়ে আইফ্যাব, যারা ফুটবলের আইন প্রণয়ন করে, তারা হয়তো এটা নিয়ে ভাববে যে আমরা আসলে লাইনটা কতটুকু টানবো, লাইনের পুরুত্ব আসলে কতখানি হবে, এটা কি 1 চুল হবে নাকি এটা আর একটু মোটা হবে নাকি কি হবে। এটা গেল প্রথম ব্যাপারটা। পরেরটায় যেটা পেনাল্টি ডাকা হয়েছে, আমার কাছে মনে হয় যে আমি যতটুকু দেখেছি তাতে এগুলো ডিসিশন পেনাল্টিতেই যায়। কিন্তু তার দাবি বা কোচের দাবি যে এটা তো ন্যাচারাল মুভমেন্ট, আপনি যখন দৌড়াচ্ছেন তাদেরকে বলা হয়েছে হাত পেছনে রাখবেন না ডিফেন্ডারদের, তাহলে হাত রাখবো কই? হাত তো আমার আছে রে ভাই, হাত কি তাহলে আমি সামনে রাখবো না তো রাখবোটা কই? এটা তো ইন্টেনশনাল না। কিন্তু এরকম অনেক পেনাল্টি আমরা দিতে দেখেছি। ধরেন স্নিকোভিচারে দেখা গেছে বলটা হাতে লেগেছে, কিন্তু এখন প্রশ্নটা আসছে যে তাহলে ডিফেন্ডাররা আপনি যেটা বললেন যে করবে কি। ইনফ্যাক্ট গতকালকের ম্যাচের পর হচ্ছে গিয়ে অ্যানালিস্ট যারা আছেন, পণ্ডিত যারা রয়েছেন ফুটবলের, তারা আসলে বলছেন যে ডিফেন্ডাররা সবসময় হাত পিছনে রেখে যদি মুভ করে, এটা কখনো হতেই পারে না, এটা ফুটবলের সৌন্দর্য নষ্ট করে। আপনি নাকি ওই যে বস্তা দৌড় নাকি, না ওই যে চকলেট দৌড় ছোটবেলায় আমরা খেলতাম না, হাত বন্ধ করে হচ্ছে লাফ দিয়ে করতে হবে, এটা হতে পারে না। তারা ওই পুরো সিস্টেমটা নিয়ে আসলে প্রশ্ন করছেন। এবং হলমন্দ আরেকটা জিনিস যেটা বলছেন যে দেখেন, এই ডিসিশনগুলো খুব বেশি কিন্তু চেক করা হয়নি। ভিএআর এ হচ্ছে আমরা দেখি 2 মিনিট 3 মিনিটও কিন্তু চলে যায় ডিসিশন দিতে, জাস্ট 10 সেকেন্ড 16 সেকেন্ডের মধ্যে ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে। এই ডিসিশনটা দেওয়া হচ্ছে কারণ সেমি অটোমেটেড সিস্টেমটা আপনার কাছে আছে। তো সেমি অটোমেটেড সিস্টেম যখন আপনি কাজে লাগাচ্ছেন, তখন তো আপনার কাছে অ্যানিমেটেড এভিডেন্স আছে। সেটা যখন আপনি দেখে ফেলছেন, ওটা টিভিতে ব্রডকাস্ট হচ্ছে পরে, কিন্তু ওটা দেখে ফেলছে তো রেফারিরা, ভিএআর যারা, এবং তারা তো দেখেই তো তারা হচ্ছে অন ফিল্ড রেফারিকে আগে বলছে এই জায়গাটা ব্ল্যাক এন্ড হোয়াইট, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় যে এই লাইনটার কতখানি হবে। যাই হোক, আমরা এই ম্যাচে যদি মূল কয়েকটা ব্যাপারে আসি, একটা হচ্ছে বজ্রপাত। তাতে তার আগ পর্যন্ত জার্মানি দারুণ খেলছিল, ডর্টমুন্ডে শুরুটা তো হচ্ছে দারুণ করেছে ক্যাসপার স্মাইকেলই তো আপনার শুরুর 10 মিনিটেই ধরেন 3-4টা হচ্ছে ভালো সেভ দিয়েছেন। এরপরে ওই বৃষ্টির কারণে অনেক সময় খেলায় ব্যাঘাত ঘটতে পারে, মোমেন্টাম ব্রেক হয়ে যায়, যেটা আমরা গতকালকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও দেখেছি। না, ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমরা এটা সাক্ষী, মোহনবাগান বসুন্ধরা কিংস এর ম্যাচে, ওটা নিয়ে পরে কথা হবে হয়তো। এরপরে সেকেন্ড হাফ যখন শুরু হলো, সেকেন্ড হাফ শুরু হওয়ার শুরুতেও রেফারি মাইকেল অলিভার একবার 2 ক্যাপ্টেনকে ডেকে আনলেন, বললেন যে আবার যদি বজ্রপাত হয় খেলা কিন্তু ভাই বন্ধ করে দিতে হবে। এবং নিয়মটা হচ্ছে কি, নিয়মটা আমরা অ্যারের টাইম এটা নিয়ে আলোচনা করতে পারবো হয়তো, এখানে যেহেতু সময় আমাদের কম। এরপরে
ওই গোল ডেনমার্ক, তখন মনে হলো 92 স্মৃতি ফিরে আসছে, ডেনমার্ক বোধহয় জার্মানিকে হারিয়ে দেবে। একটু পরে ভিএআর বলল না, এরপরে কাই হাভার্টস পেনাল্টি থেকে গোল করলেন, পেনাল্টি কনভার্ট করলেন। এরপরের গোলটা জামাল মুজিয়ালা, হোয়াট আ পাস, লং বল ডিফেন্স থেকে, এবং সেই ডিফেন্স থেকে লং বল নিয়ে জামাল মুজিয়ালা যখন গোল করলেন, তিনি আসলে দেখালেন পুরো ম্যাচে তিনি খুব একটা অ্যাক্টিভ না থাকলেও যে কোনো মুহূর্তে তিনি জ্বলে উঠতে পারেন। ক্রিশ্চিয়ান এরিকসন, টনি ক্রুসের লড়াই একটা ছিল মিডফিল্ডে। কাই হাভার্টস পেনাল্টি থেকে যখন গোল করলেন তাতে জার্মানি এগিয়ে গেল। এর পরপরই জামাল মুজিয়ালা দলের জয়টা নিশ্চিত করে ফেললেন দারুণ এক ফিনিশিংয়ে। এই মুহূর্তে ইউরোর টপ স্কোরার যুগ্মভাবে জামাল মুজিয়ালাও, এবং সেখানে আসলে মিকাউতাদজে তিনিও রয়েছেন, 3টা গোল তারও রয়েছে, যা দলের আজকে রাতে খেলা। তবে টনি ক্রুজ মানে তিনি খেললেন আর একটা ম্যাচ। অ্যান্টনি রুডিগার কেন হবেন না, তার যে পারফরম্যান্স ছিল এই ম্যাচে টু গুড। এবং শুধুমাত্র তিনি না, তার সেন্টার ব্যাক পার্টনার স্লটারব্যাকও ভালো করেছেন বলে প্রথমে তার একটা গোল ছিল যেটা আসলে বাতিল হয়েছে। এই জার্মানির ডিফেন্সটা সলিড ছিল। জার্মানির আমার মনে হয় জার্মানির খুব দুশ্চিন্তা করার কিছু নাই। কোয়ার্টার ফাইনালে তারা উঠে গেছে, প্রতিপক্ষ কারা হয় সেটা এখন তাদের দেখার পালা। সেই প্রতিপক্ষ কারা হচ্ছে সেটা জানা যাবে আজ রাতে, কারণ হচ্ছে সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আমরা ধরেই নিতে পারি স্পেনের কথা। তবে সেটা করতে গেলে স্পেনকে পার হতে হবে জর্জিয়ার বাধা, যে জর্জিয়া পর্তুগালকে হারিয়ে দিয়েছে, এবং জর্জিয়া বলছে তাদের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাও হয়ে গেছে, মানে হারানোর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তার আগে ইতালির বিদায় নিয়ে কথা বলবো একটু। বলা যায়, কিন্তু সময় আসলে একদমই কম। আমরা ইতালির বিদায়টা নিয়ে কথা বলতে পারি। ইতালির এই বাদ পড়াটা নিয়ে আমি অন্তত পক্ষে অবাক হই না। মানে ইতালির খেলা দেখার পর, এই ইউরোর 4টা ম্যাচ দেখার পর অবাক হই না। আসলে ফুটবল খেলেছে ইতালি পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং ইতালির বাদ পড়াটা কেউ দাবি করতে পারবে না যে ইতালি আসলে আনডিজার্ভিংলি বাদ পড়েছে। বরং সুইজারল্যান্ড যেভাবে তারা ইতালিকে হারালো, এরপরে এটাই বরং এখন প্রশ্ন উঠতে পারে যে সুইজারল্যান্ড যদি ইংল্যান্ডকে পায়, যদি ইংল্যান্ড ওঠে আর কি ওপাশ থেকে, তাহলে বোধহয় সুইজারল্যান্ড এবারে টুর্নামেন্ট ফেভারিটও বটে। রেমো ফ্রয়লার এগিয়ে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে ফার্স্ট হাফে 37 মিনিটে, এবং এরপর সেকেন্ড হাফে ভার্গাসের দুর্দান্ত একটা গোল, জিয়ানলুজি দোনারুমার যেখানে কোনো রকম কোনো সুযোগ ছিল না। 2-0 গোলের জয় নিয়ে সুইজারল্যান্ড উঠে গেছে আরও একবার ইউরোর কোয়ার্টার ফাইনালে। আমরা বারবারই সুইজারল্যান্ডকে খাতায় রাখি না, কিন্তু এই গ্রানিট শাখার দল বড় টুর্নামেন্ট পেলেই সব সময় জ্বলে ওঠে। ইতালির হতাশা আরো বেশি বেড়েছে, এবং এটা কি কাকতালীয় নাকি আসলে আমরা জানি না। 2012 চ্যাম্পিয়ন স্পেনের বিদায় হয়ে গিয়েছিল 2016 গ্রুপ পর্বে, এরপর পর্তুগালের বিদায় হলো 20 গ্রুপ পর্বে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা সেই ইতালির বিদায় হয়ে গেছে 2024 ইউরোর গ্রুপ পর্বে। এবং আজকে রাতে আমরা জানতে পারবো সুইজারল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে কারা, কারণ আজ রাতে ম্যাচ রয়েছে ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়ারও। ইংল্যান্ডের যে ফর্ম এবং স্লোভাকিয়া তাদের যে অটুট ডিফেন্স তারা ধরে রাখতে পারে, সেটা ইংল্যান্ডের জন্য একটা চ্যালেঞ্জের কারণ হতে পারে। ফিল ফোডেন যদিও ট্রেনিং এ জয়েন করেছেন, ফিল ফোডেনকে খেলানো হবে কিনা আজকের ম্যাচে সেটা একান্তই সাউথগেটের ব্যাপার। গ্যারেথ সাউথগেটের বড় পরীক্ষা। স্লোভাকিয়া একদমই সহজ ম্যাচ হবে না। ছোট্ট করে যদি প্রেডিকশন দিতে বলি, ইংল্যান্ড আর স্পেন। ইংল্যান্ডের জন্য আমার মনে হয় খুবই টাফ হবে। ইংল্যান্ডকে রাখছি, কিন্তু ইংল্যান্ড যদি এখান থেকে বাদ পড়ে আমি অবাক হব না। আরও একটা ম্যাচ রয়েছে রাত 1টায়, স্পেন ভার্সেস জর্জিয়া। জর্জিয়া এবারে টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ, সেই ম্যাচটা রাত 1টায় সরাসরি টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে। খাভিসা খাভারাৎসখেলিয়া তিনি নাকি পুরো স্পেন দলের চেয়ে ভালো ফুটবলার, এটা দাবি করেছেন জর্জিয়ার গোলকিপার মামাদাশভিলি। দেখা যাক সেই জিনিসটা আসলে খাভারাৎসখেলিয়াকে আজকে প্রমাণ করতে হবে, এবং রড্রি ফিরছেন আজকে স্পেনের হয়ে, এটা স্পেনের একটা প্লাস পয়েন্ট। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.